আসসালামু আলাইকুম সবাইকে। ক্যানভাস এডুকেয়ারের ভার্সিটি প্রিপারেশন কোর্সের আজকের ক্লাসে আমরা শিখব শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায়টা। এবং তোমাদেরকে আমি এমনভাবে এই অধ্যায়টা পড়াবো যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সকল এমসিকিউ কভার হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে রিটেন রয়েছে সেই রিটেনের প্রিপারেশনটাও হয়ে যায়। আমি কোন কোন টপিকগুলোতে রিটেনে বেশি গুরুত্ব দিবা সেগুলো বলে দিব, আবার কোন কোন টপিকে এমসিকিউতে বেশি গুরুত্ব দিবা সেগুলো কিন্তু বলে দিব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাই। যে কোনো অধ্যায় শুরু করার আগে তুমি অবশ্যই ওই অধ্যায়ের বায়ো সার্ভে থেকে দেখে নিবা যে ওই অধ্যায়ের কোন কোন টপিকগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। খেয়াল করে দেখো, এই অধ্যায়কে আমরা তিনটা অংশে ভাগ করেছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে এক নজরে শ্বসনতন্ত্র। এই শ্বসনতন্ত্রের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কয়টা? 36টা প্রশ্ন আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8 বার এবং খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু 3 বার এবং গুচ্ছতে 8 বার এই প্রশ্নটা এসেছে। এই টপিক থেকে প্রশ্ন এসেছে। শ্বসনের শারীরবৃত্ত থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23 বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 1 বার, রাজশাহীতে আসছে 9 বার, চিটাগাংয়ে আসছে 3 বার, খুলনা ইউনিভার্সিটিতে আসছে 4 বার, একইভাবে গুচ্ছতে আসছে কিন্তু 8 বার। সো অন্যদিকে খেয়াল করে দেখো, শ্বাসনালীর সমস্যা ও প্রতিকারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্নও হয় নাই, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 19টা প্রশ্ন হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে এই অধ্যায়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি এই যে প্রথম দুইটা টপিক থেকেই প্রশ্নগুলো আসলে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আমরা প্রথমে পড়বো হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায় যেহেতু পড়ছি, তো প্রথম যে প্রশ্নটা আমাদের কাজ করবে সেটা হচ্ছে শ্বসন জিনিসটা আসলে কি। শ্বসন জিনিসটা আসলে কি এটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। খেয়াল করো, আমরা বায়ু থেকে কি গ্রহণ করি? আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। এবং খেয়াল করে দেখো তো, এই অক্সিজেন দ্বারা আমাদের যে কোষ মধ্যস্থ খাদ্য আছে, কোষ মধ্যস্থ খাদ্য বস্তু, এটা কিন্তু এই অক্সিজেনের দ্বারা কি হয় বলো তো? এই অক্সিজেনের দ্বারা জারিত হয়। তাহলে বায়ুর অক্সিজেন দ্বারা কি হয়? এটা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। এবং যখনই এই বায়ুর অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়, তখন ওই খাদ্যের মধ্যে থাকা যে স্থিতিশক্তি রয়েছে, এই স্থিতিশক্তিটা তখন তাপ এবং গতি শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ ও গতি শক্তিতে রূপান্তর হয়। আর তোমরা জানো যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ায় উপজাত হিসেবে কিন্তু কিছু জিনিস তৈরি অলওয়েজ হবেই। তো যখনই এই স্থিতিশক্তিটা তাপ এবং গতিশক্তি রূপে মুক্ত হয়, ইন দ্যাট টাইম কিন্তু উপজাত হিসেবে, কি হিসেবে বলো? উপজাত হিসেবে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে প্রধান কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর সাথে কিন্তু কিছু পরিমাণে পানিও কিন্তু তৈরি হয়। তাহলে শ্বসনকে আমরা এইভাবে বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ অক্সিজেন দ্বারা কোষের যে খাদ্য আছে, বায়ু থেকে গৃহীত অক্সিজেন দ্বারা কোষ মধ্যস্থ যে খাদ্যবস্তু আছে তাকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ এবং গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি নির্গত করে। সেটাই কিন্তু আলটিমেটলি শ্বসন। এখন চিন্তা করে দেখো, এই যে শ্বসন আছে, এই শ্বসনকে কিন্তু 3টা অঞ্চলে ভাগ করা যায়। তাহলে আমি যদি তোমাদেরকে বলি এই শ্বসনকে কয়টা অঞ্চলে ভাগ করা যায়? আমরা জানি শ্বসনকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। 3টি অঞ্চলে ভাগ করা যায়। এই যে 3টি অঞ্চলে ভাগ করা যায়, এই 3টি অঞ্চলের মধ্যে প্রথমটার নাম হচ্ছে যে অঞ্চল দিয়ে আমরা বাতাসকে গ্রহণ করব এবং ত্যাগ করব, সেটাকে আমরা বলবো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ওটাকে আমরা কি বলবো? বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। 2 নম্বরটা দেখো, যে জায়গা দিয়ে বাতাস পরিবহন হয় তাকে আমরা বলবো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল। এবং এই বাতাসটা ফাইনালি ফুসফুসে যাওয়ার পরে, ফুসফুসে তো শ্বসন হয়, তো ওই অঞ্চলটার নাম আমরা বলবো শ্বসন অঞ্চল। তাহলে খেয়াল করে দেখো, এখান দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি শ্বসনের অঞ্চল নয়? তখন কিন্তু এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল, এই 3টার বাইরে যেটা দিয়ে দিবে সেটা তুমি অ্যান্সার দিবা। এখন আমাদেরকে এখানে আরেক ধরনের প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে কোন কোন অংশ আছে, বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে কোন কোন অংশ আছে এবং শ্বসন অঞ্চলের মধ্যে কোন কোন অংশ আছে। এগুলো নর্মালি আমাদের এমসিকিউতে কিন্তু প্রায়ই চলে আসে। তো খেয়াল করে দেখো, আমরা যে শ্বসনটা একটু আগে লিখলাম, এই শ্বসনকে যদি আমরা 3টা অঞ্চলে ভাগ করি, খেয়াল করো, তাহলে তোমরা কি পাইলে? শ্বসনকে 3টা অঞ্চলে যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু তোমরা পেলা 1 নম্বর হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। দেখো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল।
এরপরে আমরা পেলাম কি? এরপরে আমরা পেলাম বায়ু পরিবহন অঞ্চল। সো বায়ু পরিবহন অঞ্চল। এবং ফাইনালি আমরা কিন্তু পেলাম দেখো শ্বসন অঞ্চল। ফাইনালি আমরা কি অঞ্চল পেলাম? শ্বসন অঞ্চল কিন্তু পেলাম। তো এই কোন অঞ্চলের মধ্যে কোন কোন অংশগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে জানতে হবে। তোমরা বুঝছো? তাহলে এর মধ্যে কোন কোন অংশগুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে। তো খেয়াল করে দেখো, এই যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল যেটা, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে প্রথমে আছে আমাদের যেখান দিয়ে শ্বসন পথের শুরু, অর্থাৎ এটাকে আমরা বলি সম্মুখ নাসারন্ধ্র। খেয়াল করো, এটাকে আমরা বলি সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্রের পরে নাকের ভিতরের যে অংশ তার নাম হচ্ছে ভেস্টিবিউল। তার নাম হচ্ছে ভেস্টিবিউল। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বর। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে তোমার পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল। এবং ফাইনালি দেখো যেটা আছে এটা হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র। এইগুলো আলটিমেটলি আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে জাস্ট তিনটা অংশ তোমরা পড়বা। তার মধ্যে একটা হচ্ছে শ্বাসনালী। কি নালী বলো? শ্বাসনালী। আর শ্বাসনালীর অপর নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া। ক্লিয়ার? এই বাদে কি আছে দেখো, এই বাদে আমাদের আছে শ্বাসনালীর পরে ব্রোঙ্কাস। এবং ব্রোঙ্কাস যে শাখাগুলোতে ভাগ হয় তাকে বলা হয়, মনে রাখবা, ব্রোঙ্কাসের ক্ষুদ্রতম শাখা নামের শেষে, আমি এখানে লিখে দিচ্ছি, নামের শেষে ইউল বা ওল থাকলে সেটা দ্বারা ক্ষুদ্র বোঝায়। তাহলে বায়োলজিতে নামের শেষে যদি ইউল বা ওল থাকে তাহলে সেটা দ্বারা কি বোঝায়? ক্ষুদ্র বোঝায়। তারপরে তো ব্রোঙ্কাসের যে ক্ষুদ্রতম শাখা তার নাম কি? তার নাম হচ্ছে ব্রোঙ্কিওল। ব্রোঙ্কিওল। এই ব্রোঙ্কিওল দুই প্রকার হয়, একটা হয় প্রান্তীয় ব্রোঙ্কিওল আর একটা হয় শ্বসন ব্রোঙ্কিওল। তো বুঝতেই পারতেছো, শ্বসন ব্রোঙ্কিওলটা শ্বসন অঞ্চলের মধ্যে চলে যাবে। তো এইখানে যে ব্রোঙ্কিওল থাকবে তার নাম হচ্ছে প্রান্তীয় ব্রোঙ্কিওল। এখন যেহেতু এখান দিয়ে এমসিকিউতে প্রশ্ন আসবে যে নিচের কোনটি বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ নয়, নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়, এবং নিচের কোনটি শ্বসন অঞ্চলের অংশ নয়। তো তোমরা যেহেতু দুইটা জানো, তো যেটা জানো না বাদ বাকি যেটা রয়েছে, খেয়াল করো, বাদ বাকি যেটা রয়েছে সেটাই কিন্তু শ্বসন অঞ্চল। তাহলে আমি যদি বলি বলো তো যে নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়? শ্বাসনালী, ব্রোঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিউল না শ্বসন ব্রঙ্কিউল? অ্যান্সার হবে শ্বসন ব্রঙ্কিউল। আমি যদি বলি কোনটা শ্বসন অঞ্চলের অংশ, তুমি দেখো এইগুলা বাদ দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা না। তো বলো নিচের কোনটি শ্বসন অঞ্চলের অংশ? সম্মুখ নাসারন্ধ্র, শ্বাসনালী, প্রান্তীয় ব্রঙ্কিউল না শ্বসন ব্রঙ্কিউল? অ্যান্সার হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। আমি যদি বলি ফুসফুস কোন অঞ্চলের অংশ, অবশ্যই কিন্তু শ্বসন অঞ্চলের অংশ। যা যা তুমি জানো না, যা যা বলি নাই তোমাকে, এগুলো সবই শ্বসন অঞ্চলের অংশ। চলো আমরা এক এক করে ডিটেলসে একটু পড়া শুরু করে দেই। আমরা একদম বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের সম্মুখ নাসারন্ধ্র যেটি রয়েছে এই সম্মুখ নাসারন্ধ্র থেকে কিন্তু শুরু করব। তো সম্মুখ নাসারন্ধ্র, এখানে আমাদের আসলে কি পড়তে হবে একটু মন দিয়ে বোঝো। খেয়াল করো, আমাদের নাক কিন্তু একটি। আমাদের নাক কয়টি? আমাদের নাক হচ্ছে একটি। কিন্তু এই নাক একটা হলেও দেখো আমাদের এই নাকের মাঝখানে একটা পর্দা আছে। পর্দা, বায়োলজিতে এই পর্দাকে বলা হয় সেপ্টাম। তো নাক একটি হলেও নাকের যেহেতু মাঝখানে এই পর্দাটা থাকে, নাক মানে নোজ, নোজ থেকে নেজাল। তো নাক একটি হলেও এই নেজাল সেপ্টামের কারণেই কিন্তু আলটিমেটলি দুইটি নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। নাক একটি হলেও কোনটির কারণে আসলে দুইটা নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে? দুইটি নাসারন্ধ্রের কিন্তু বিকাশ ঘটেছে এই নেজাল সেপ্টাম থাকার কারণে। তাহলে বলতো আমাদের সম্মুখ নাসারন্ধ্র আসলে কয়টি? আমাদের সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে দুইটি। এই যে এই একটা এবং এই একটা, নাক একটা, বাট সম্মুখ নাসারন্ধ্রের মাঝখানে এই যে নেজাল সেপ্টাম রয়েছে, এই সেপ্টাম থাকার কারণে দুইটা নাসারন্ধ্রের কিন্তু বিকাশ ঘটেছে। আর একটা কথা মনে রাখবা, যেহেতু এই সম্মুখ নাসারন্ধ্রটা আমাদের নাকের সামনে উন্মুক্ত থাকে, এই জন্য কিন্তু এই অঞ্চল দিয়েই আমরা আলটিমেটলি বায়ু গ্রহণ করি। একদম শুরুতে এটা দিয়ে আমরা কিন্তু বায়ু গ্রহণ করি এবং চাইলে কিন্তু এই অঞ্চল দিয়ে আমরা বায়ু ত্যাগ করি। ক্লিয়ার? এখন দেখো এই সম্মুখ নাসারন্ধ্রের পরে নাকের ভিতরের যে অংশটা, সেই অংশটার নাম হচ্ছে ভেস্টিবিউল। তাহলে বলো সম্মুখ নাসারন্ধ্রের পরে নাকের ভিতরের অংশটার নাম কি? ভেস্টিবিউল। এখান থেকে একটা কথাই মনে রাখবো, এই ভেস্টিবিউলের মধ্যে যদি তুমি হাত দাও দেখবা লোম আছে। সো এই ভেস্টিবিউলের লাস্টে আছে ল, এই ল দিয়ে আমরা মনে রাখবো লোম থাকে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এখানে দুইটা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশটার নাম কি? ভেস্টিবিউল।
ভেস্টিবিউলার প্রাচীরে প্রচুর কি থাকে, লাস্টে ল দিয়ে মনে রাখবা লোম থাকে। আরেকটা কথা তোমাদের শেখাই দিই, যে যেখানে যেখানে এই লোম থাকবে, ঠিক আছে, আমি যে এখানে লিখে দেখো দুইটা জিনিস, জাস্ট দুইটা জিনিস, যেখানে যেখানে লোম থাকবে এবং যেখানে যেখানে সিলিয়া থাকবে, এই দুইটা কমন জিনিস আছে। তাহলে যেখানে যেখানে লোম থাকবে এবং যেখানে যেখানে সিলিয়া থাকবে, এই দুইটার কাজ কিন্তু কমন। এরা অলওয়েজ ধুলাবালি আটকে দিবে, এরা অলওয়েজ ধুলাবালিকে আটকে দিবে। আর বলতো যদি ধুলাবালি আটকে দেয় তাহলে বাতাস কি অপরিষ্কার হয় না বাতাস পরিষ্কার হয়? উত্তর হচ্ছে বাতাস কিন্তু পরিষ্কার হয়। তাহলে যেখানে যেখানে আমরা সিলিয়া আর লোম পাবো সেখানে সেখানে বুঝবো ওরা ধুলাবালি আটকে দিবে এবং বাতাস পরিষ্কার করবে। তাহলে যেহেতু নাসা গহ্বরের, যেহেতু ভেস্টিবিউলের প্রাচীরে লোম আছে, তো এর কাজ হবে হচ্ছে ধুলাবালি আটকে দেওয়া। বলে এর কাজ কি হবে? এর কাজ হবে ধুলাবালি আটকে দেওয়া। হ্যাঁ, ধুলাবালি আটকে দেওয়া। মনে থাকবে আমার কথা? ভেস্টিবিউলের পরে নাকের ভিতরে যে 3 নম্বর অংশটা থাকে, সেই তৃতীয় অংশটার নাম হচ্ছে নাসা গহ্বর। সেই তৃতীয় অংশটার নাম কি বলো? নাসা গহ্বর। এই নাসা গহ্বরের মধ্যে দুইটা জিনিস থাকবে, আমি দুইটা জিনিসের নাম একটু লিখে দিই। একটা হচ্ছে সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী থাকে। তাহলে একটা থাকে হচ্ছে সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী থাকে, এবং 2 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ থাকে। তাহলে নাসা গহ্বরের প্রাচীরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সিলিয়া যুক্ত মিউকাস নিঃস্রাবী আর একটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু সিলিয়া আছে, আর সিলিয়া থাকা মানেই সে আসলে কাকে আটকে দিবে? সে ধুলাবালি আটকে দিবে। একটু আগেই তোমাদেরকে বলেছি যে সিলিয়া থাকা মানেই আলটিমেটলি সে ধুলাবালিকে কিন্তু আটকে দেয়। অন্যদিকে খেয়াল করো, এই যে মিউকাস তোমরা দেখতেছো, এই মিউকাসের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকে, যে অ্যান্টিবায়োটিকটা এই ধুলাবালির মধ্যে থাকা যে রোগ জীবাণু আছে ওই রোগ জীবাণুগুলাকে কিন্তু ধ্বংস করে। তোমাদের বইয়ে কিন্তু এটা একসাথে লেখা আছে। জিনিসটা কিভাবে লেখা আছে আমি তোমাদেরকে একটু বলি, যে সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবী গুলো ধুলাবালি ও রোগ জীবাণু ধ্বংস করে। যদিও জিনিসটা আলাদা আলাদা বললে ভালো হয়, যে সিলিয়াগুলা ধুলাবালি আটকে দেয় এবং এই ধুলাবালির মধ্যে যে রোগ জীবাণুগুলো আছে সেগুলাকে ওই মিউকাস নিঃস্রাবী, মিউকাস ক্ষরণ করার দ্বারা, নিঃসরণ করার দ্বারা ওটাকে কিন্তু রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। আর আমরা সবাই জানি কিন্তু এই অলফ্যাক্টরি কোষটা হচ্ছে আমাদের একটি করোটিক স্নায়ু, প্রথম করোটিক স্নায়ু, তো যার কাজ হচ্ছে কোন উদ্দীপনাকে মস্তিষ্কে দেওয়া, নাকের মধ্যে যেহেতু আসছে তো অবশ্যই এটা ঘ্রাণ উদ্দীপনাকে মস্তিষ্কে প্রেরণ করবে। তাহলে নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস নিঃস্রাবীগুলো ধুলাবালি ও রোগ জীবাণুকে ধ্বংস করে, এবং অলফ্যাক্টরি কোষগুলো আমাদের যে ঘ্রাণ উদ্দীপনা আছে সেই ঘ্রাণ উদ্দীপনাটাকে মস্তিষ্কে প্রেরণ করতে সাহায্য করে। নাসা গহ্বরের পরে আমরা যে অংশটা পাবো 4 নম্বর অংশ, সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। কি নাসারন্ধ্র পাবো বলো? পশ্চাৎ নাসারন্ধ্র পাবো। এখান দিয়ে শুধু একটা কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পশ্চাৎ নাসারন্ধ্র এর অপর নাম হচ্ছে কোয়ানা, এবং এটাও দুইটা। সম্মুখ নাসারন্ধ্র যেহেতু দুইটা, এটাও দুইটা, এবং এর অপর নাম হচ্ছে কোয়ানা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে পশ্চাৎ নাসারন্ধ্রের অপর নাম কি। পশ্চাৎ নাসারন্ধ্রের পরে আলটিমেটলি যেটা আছে সেটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিল, ঠিক আছে? তোমরা দুইটা জিনিস মনে রাখবা, যে এই গলবিলকে কিন্তু বলা হয় ফ্যারিংস। গলবিলকে কি বলা হয়? ফ্যারিংস। আর স্বরযন্ত্রকে বলা হয় ল্যারিংস। এই নাসা গলবিল মানে হচ্ছে, নাসা মানে নোজ, নোজ থেকে মনে রাখবা ন্যাজোফ্যারিংস। কি ফ্যারিংস? ন্যাজোফ্যারিংস। এবং এই নাসা গলবিলের পরে যেটা আছে সেটাই আলটিমেটলি কিন্তু স্বরযন্ত্র। স্বরযন্ত্র। সো গলবিল হচ্ছে ফ্যারিংস আর স্বরযন্ত্র হচ্ছে ল্যারিংস। সো গলবিল হচ্ছে ফ্যারিংস আর স্বরযন্ত্র হচ্ছে ল্যারিংস। ক্লিয়ার? তাহলে বলো নাসা গলবিলের পরের অংশের নাম কি? নাসা গলবিলের পরের অংশের নাম হচ্ছে স্বরযন্ত্র। নাসা গলবিলের পরের অংশের নাম কি? নাসা গলবিলের পরের অংশ হচ্ছে স্বরযন্ত্র। গলবিলকে বলা হয় ফ্যারিংস এবং স্বরযন্ত্রকে বলা হয় ল্যারিংস। ক্লিয়ার? এর মধ্যে মনে রাখবা, এই যে স্বরযন্ত্র যেটি রয়েছে, এই স্বরযন্ত্র কিন্তু টোটাল 9টি তৌনাস্থি নিয়ে গঠিত। এই স্বরযন্ত্র কিন্তু টোটাল 9টি তৌনাস্থি নিয়ে গঠিত। একটা কথা মনে রাখবা, এই 9টি তৌনাস্থির মধ্যে 3টি হলো বিজোড় তৌনাস্থি আর 3টি হলো জোড়। 3টি বিজোড় আর 3টি জোড়। তাহলে খেয়াল করে দেখো তো, এই 3টি বিজোড় মানে কি? 3টা, আর 3টা জোড় মানে 6টা। তাহলে 6 এর 3 কত হয়? 6 এর 3 মিলে কিন্তু হয় 9টা। তো এর মধ্যে তুমি যে কোনো
একটার নাম মনে রাখবা, তাহলে বাকিটার নাম আর মনে রাখতে হবে না। আমরা মনে রাখবো কোনটা, আমরা বিজোড়গুলা মনে রাখবো, ঠিক আছে, বিজোড়গুলা মনে রাখবো। এই বিজোড়গুলোর মধ্যে কি কি আছে? বিজোড়গুলোর মধ্যে একটা আছে থাইরয়েড, থাইরয়েড, একটা আছে এপিগ্লোটিস, থাইরয়েড এপিগ্লোটিস, এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে কি ক্রিকয়েড, ক্রিকয়েড। থাইরয়েড, এপিগ্লোটিস আর ক্রিকয়েড। তাহলে এই বাদে যেগুলো আছে খেয়াল করে দেখো, সেগুলা কিন্তু আলটিমেটলি বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জোড়। যারা স্মার্ট এডুকেশন পছন্দ করো, স্মার্ট স্টুডেন্টরা কিন্তু কখনোই 3টি বিজোড় তরুণাস্তি পড়ার পরে জোড় তরুণাস্তি আর পড়বে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি জোড় তরুণাস্তি, তাহলে জোড় তরুণাস্তি মানে কি, কোনটা বিজোড় নয়? অপশন দিচ্ছি, থাইরয়েড, ক্রিকয়েড, কুনিফর্ম নাকি এপিগ্লোটিস। তাহলে কিউনিফর্ম, ক্লিয়ার, ওটা কি হবে? জোড়। যা তুমি জানো না সেটাই জোড়, আর যা তুমি জানো সেটাই বিজোড়। আর এখান দিয়ে কখনো রিটার্ন প্রশ্ন হবে না, তো তুমি একটা জানলে আর একটা জানার কোনো দরকার কিন্তু নাই। এখন খেয়াল করে দেখো, স্বরযন্ত্রের মধ্যে এই যে থাইরয়েড এবং এই যে এপিগ্লোটিস, এই দুইটা সম্পর্কে কিন্তু আমাদেরকে আলাদা করে লেখাপড়া করতে হবে। তাহলে স্বরযন্ত্রের মধ্যে বিজোড় তরুণাস্থির মধ্যে প্রথম যে তরুণাস্থিটা আমরা দেখেছি তার নাম কিন্তু থাইরয়েড। তার নাম কি বলো? থাইরয়েড। প্রথমত এই থাইরয়েডটা হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থি। থাইরয়েডটা হচ্ছে স্বরযন্ত্রের মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটাই কিন্তু পুরুষের গলার সামনে, পুরুষের গলার সামনে উঁচু হয়ে অবস্থান করে, উঁচু হয়ে অবস্থান করে। এবং এই জন্য কিন্তু এটা ধর্মীয় একটা কারণ বশত এটাকে কি অ্যাপেল বলা হয়? এটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলা হয়। অন্যদিকে আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে এপিগ্লোটিস। মনে রাখবা, এই এপিগ্লোটিসকে অনেকে উপজিহ্বা বলে, অনেকে আবার আলজিহ্বা বলে ভুল করে। সো আমরা এপিগ্লোটিসকে কি বলবো? ভুল করব না, সো আমরা এটাকে উপজিহ্বা বলবো। তাহলে এপিগ্লোটিসকে আমরা কি জিহ্বা বলবো? উপজিহ্বা বলবো। যেটা খাদ্য গ্রহণের সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায় পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসে। এমন হতে পারে তোমাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ চলে আসছে যে এটা কি করে, ওরা খাদ্য গ্রহণের সময়, খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের যে মুখটা আছে এই মুখকে বন্ধ করে দেয়। তাহলে খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের মুখকে বন্ধ করে দেয়। ক্লিয়ার? সো খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রের মুখকে এটা বন্ধ করে দেয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন দেখো, স্বরযন্ত্রের পরে আমরা যে জিনিসটা পড়বো, যে টপিকটা পড়বো, সেই টপিকটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। তাহলে স্বরযন্ত্রের পরে আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। একটা কথা তোমাদেরকে বলে আসি, স্বরযন্ত্রে কিন্তু থাকে স্বররজ্জু। ওকে, আমি একটু লিখে দিই এখানে দেখো। এই যে স্বরযন্ত্র আমরা পড়তেছি, থাইরয়েড না, থাইরয়েড, এই থাইরয়েডটা কিসের অংশ? স্বরযন্ত্রের অংশ না? এই যে স্বরযন্ত্রের অংশ, এই স্বরযন্ত্রে কিন্তু আলটিমেটলি স্বররজ্জু থাকে, স্বররজ্জু। এই স্বররজ্জুটার নামে তোমরা সবাই শুনেছো ভোকাল কর্ড, ভোকাল কর্ড। তো মনে রাখবো, টোটাল 6টি ভোকাল কর্ড থাকে। আর এই স্বররজ্জুগুলোই কিন্তু স্বর সৃষ্টি করে। স্বররজ্জুগুলার যে টান বা স্লোথন, সেটাই কিন্তু কি তৈরি করে? স্বর সৃষ্টি করে। এখন শ্বাসনালী বা ট্রাকিয়ার ক্ষেত্রে প্রথমে তো মনে রাখবা, এখানে 15 থেকে 20টি তরুণাস্থি থাকে, 15 থেকে 20টি তরুণাস্থি থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় যেটা মনে থাকবা সেটা হচ্ছে 15 থেকে 20টা যদি অপশনে না থাকে তাহলে 16 থেকে 20টা অ্যান্সার হবে। এবং এই তরুণাস্থিগুলো সি আকৃতির অর্ধবলয় নির্মিত। তাহলে সি আকৃতির অর্ধবলয় নির্মিত। প্রশ্ন হচ্ছে, ভাই কেন এটা সি আকৃতির অর্ধবলয় নির্মিত? এই তরুণাস্থিগুলো, এই তরুণাস্থিগুলো কেন সি আকৃতির অর্ধবলয় নির্মিত? খেয়াল করে দেখো, ধরো আমি যদি এখন একটা বলয় আঁকি, সেই বলয় থেকে যদি আমি অর্ধবলয় করে দিই, তাহলে দেখো এটা কি হচ্ছে? সি হচ্ছে না, এটা কি সি হচ্ছে না? তো সি আকৃতির অর্ধবলয় নির্মিত, মনে থাকবে। এবং মনে রাখবা, এই শ্বাসনালীর প্রাচীরে কিন্তু সিলিয়া থাকে। শ্বাসনালীর প্রাচীরে কি থাকে? সিলিয়া থাকে। মনে রাখবা, শতে শ্বাসনালী, শতে সিলিয়া। আর যেখানে সিলিয়া থাকে তার কাজ কাকে আটকে দেওয়া? তার কাজ কিন্তু ধুলাবালিকে আটকে দেওয়া। চিন্তা করতে পারো যে আমাদের শ্বসনতন্ত্র আমাদের কত দূর পর্যন্ত ধুলাবালি আটকে দিয়ে আমাদেরকে আসলে ধুলাবালি মুক্ত রাখার চেষ্টা করতেছে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য কিন্তু 10 থেকে 12 সেন্টিমিটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। এই 10 থেকে 12 সেন্টিমিটার দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের বইয়ে অনেক কিছু আছে।
আমি যদি 10 না বলে 12কেই কমনলি ধরি, এই 12 দিয়ে অনেক কিছু আছে। যেমন আমাদের যে ধরো হৃৎপিণ্ড, আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? সেই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। আমাদের যে বৃক্ক, সেই বৃক্কের দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া, সেই শ্বাসনালী বা ট্রাকিয়ার দৈর্ঘ্য কিন্তু 12 সেন্টিমিটার। এমনকি মেয়েদের যে ফেলোপিয়ান টিউব থাকে, এই ফেলোপিয়ান টিউবেরও কিন্তু দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ফেলোপিয়ান টিউবেরও দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সবগুলো একবারে আমরা বলে দিলাম। ঠিক আছে? শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে আমাদের শ্বসনতন্ত্রের যে অংশটি রয়েছে, সেই অংশটিকে আমরা বলি হচ্ছে ব্রোঙ্কাস। তাহলে শ্বাসনালী বা ট্রাকিয়ার পরে শ্বসনতন্ত্রের যে অংশটি রয়েছে তাকে আমরা কি বলি বলো? ব্রোঙ্কাস। ব্রোঙ্কাস নিয়ে একটু কিছু কথাবার্তা মনে রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে এই ব্রোঙ্কাসের কিন্তু আলটিমেটলি দুইটা শাখা আছে। একটা হচ্ছে ডান ব্রোঙ্কাস এবং একটা হচ্ছে বাম ব্রোঙ্কাস। তাহলে বলো ব্রোঙ্কাসের কয়টা শাখা আছে? টোটাল ব্রোঙ্কাসের কিন্তু আলটিমেটলি আমরা জানি ব্রোঙ্কাসের কিন্তু আলটিমেটলি দুইটা শাখা আছে, ডান ব্রোঙ্কাস এবং বাম ব্রোঙ্কাস। মনে রাখবা এই যে ডান ব্রোঙ্কাসটা, সেই ডান ব্রোঙ্কাসটা কিন্তু অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত। তাহলে ছোট কিন্তু প্রশস্ত। আর বাম ব্রোঙ্কাসটা কিন্তু আলটিমেটলি বড়। যেহেতু এটা প্রশস্ত, খেয়াল করো, যেহেতু এটা প্রশস্ত, যেহেতু ডান ব্রোঙ্কাসটা প্রশস্ত, সেহেতু মনে রাখবা ওটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3টি অংশে। তাহলে এই জন্য কিন্তু 3টি অংশে বিভক্ত। আর সে যেহেতু বড় হলেও প্রশস্ত নয়, যারা প্রশস্ত না হবে তার অংশ একটু কম হবে। তাহলে একে কয়টি অংশে আমরা ভাগ করতে পারি? 2টা অংশে। তাহলে কি শিখলাম খেয়াল করে দেখো, আমরা ডান ব্রোঙ্কাসটা নর্মালি কিন্তু আমাদের বইয়ে যা যা আছে ডান দিক দিয়ে সবই বড় হয়। যেমন আমাদের হৃৎপিণ্ডের কথা বাদ দিয়ে আমরা যেটা বলছিলাম যকৃতের ডান খণ্ড সবচেয়ে বড়, ফুসফুসের ডান অংশ সবচেয়ে বড়, ডান খণ্ড সবচেয়ে বড়। নর্মালি ডানগুলাই কিন্তু বড় হয়। বাট এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেই জিনিসটা হচ্ছে একটা তত্ত্বের নাম হচ্ছে বতত্ত্ব। বতত্ত্ব মানে কি দেখো, আমরা কিন্তু দেখছি বতে হচ্ছে ব্রোঙ্কাস, বতে কি? ব্রোঙ্কাস। বতে কি দেখো? বামটা। বতে কি দেখো? বড়, তাই না? বতে বড়। তাহলে বতে ব্রোঙ্কাস, বতে বামটা, বতে বড়। তো নরমালি ব্রোঙ্কাসের ক্ষেত্রে শুধু বামটা বড়, বাকি সবকিছুর ক্ষেত্রে ডানটা বড়। তো আল্লাহ তাআলা দেখো এই ডানটাকে ছোট দিলেও প্রশস্ত করে পাঠিয়েছে, যার কারণে এর অংশ 3টা। এবং বাম ব্রোঙ্কাসের যে অংশ আছে, সেই বাম ব্রোঙ্কাসের অংশ কিন্তু আলটিমেটলি কয়টা? বাম ব্রোঙ্কাসের অংশ হচ্ছে আলটিমেটলি 2টা। মনে থাকবে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এই তোমার ডান যে ব্রোঙ্কাস আছে, সেই ডান ব্রোঙ্কাসে কিন্তু যেহেতু এটা একটু ছোট, তো এখানে 6 থেকে 8টি তৌনাস্থি থাকে। যেহেতু এটা একটু ছোট, তাহলে এখানে কয়টা তৌনাস্থি থাকে বলো? 6 থেকে 8টি তৌনাস্থি থাকে। এবং খেয়াল করে দেখো, যেহেতু তোমার আমাদের বাম ব্রোঙ্কাসটা হচ্ছে বড়, এখানে তৌনাস্থির সংখ্যা একটু বেশি হবে, এবং সেই তৌনাস্থির সংখ্যা কতগুলো হবে? 9 থেকে 12টা। তাহলে 6 থেকে 8টা এর, আর এর হচ্ছে 9 থেকে 12টি তৌনাস্থি থাকে। তাহলে এই এক চার্টের মধ্যে কিন্তু ব্রোঙ্কাসের মূল কাহিনী শেষ। ডান ব্রোঙ্কাস ছোট কিন্তু প্রশস্ত, এই জন্য এটা 3টা অংশ আছে, এবং যেহেতু ছোট এই জন্য 6 থেকে 8টি তৌনাস্থি নির্মিত। এবং বাম ব্রোঙ্কাস বড় কিন্তু প্রশস্ত না বলে ওর অংশ একটু কম, 2টা অংশ আছে, কিন্তু যেহেতু বড় এই জন্য ওর বেশি তৌনাস্থি থাকে, 9 থেকে 12টা। একটা জিনিস খেয়াল করো, ডান ব্রোঙ্কাসের যে 3টি অংশ, এটা কিন্তু ডান ফুসফুসে 3টি খণ্ডে প্রবেশ করবে। তো ডান ব্রোঙ্কাসের 3টি অংশ ডান ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করবে। তাহলে পরের লাইনটা তোমরা কি বলবা? বাম ব্রোঙ্কাসের 2টি অংশ বাম ফুসফুসের 2টা খণ্ডে প্রবেশ করে। তাহলে ব্রোঙ্কাস তোমরা দেখে নিলা। ব্রোঙ্কাসের পরে দেখো একইভাবে আমরা একটা ফুসফুসটা যদিও দেই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা জিনিসটা। তো একইভাবে যদি আমরা ফুসফুসের জন্য খেয়াল করি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা ফুসফুসকেও যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো বলো? ডান ফুসফুস এবং বাম ফুসফুস। এই ক্ষেত্রে কিন্তু বড় ডানটাই হবে এবং ছোট কিন্তু বামটাই হবে। এটা কিন্তু ব্যতিক্রম না, এখানে বতত্ত্ব ফলো করার দরকার নাই। সো কোনটা 3টি খণ্ড থাকবে? অবশ্যই ডানটা, যেহেতু বড়, সো ওর 3টি খণ্ড আছে। খণ্ডগুলাকে কিন্তু ইংলিশে আমরা বলবো লোব। আর এর কয়টা তাহলে খণ্ড আছে? বুঝতেই পারতেছো, 2টি খণ্ড আছে। ক্লিয়ার? এর 2টি খণ্ড আছে। এখন আমি তোমাদের কিন্তু বলছিলাম যে জীববিজ্ঞানে কোনো শব্দের শেষে যদি ইউল থাকে, ইউল দ্বারা ক্ষুদ্র বোঝায়। তাহলে বলতো এই যে লোবগুলো, খণ্ডগুলো যে লোভিউলে বিভক্ত হবে, সেই লোভিউল মানে কি? ক্ষুদ্র খণ্ড না? তাহলে এর লোভিউল মানে কি? ক্ষুদ্র খণ্ড না? এখন তুমি চিন্তা করে দেখো, এর যে 3টি খণ্ড, এর যে 2টি খণ্ড, তো ওর যে উপখণ্ডগুলো আছে, যা 3টি খণ্ড আছে তার উপখণ্ড বেশি হবে। তো একটা যদি বলি 8টা লোভিউল আছে, একটা 10টা লোভিউল আছে, তুমি কাকে 10টা দিবা? দেখো সেটা ডানের 3টা,
এর ক্ষেত্রে তুমি লোবিউল দেবে কিন্তু আলটিমেটলি 10টা, আর এর যেহেতু 2টা, সো এর ক্ষেত্রে একটু কম হবে, সো এর লোবিউল কয়টা হবে 8টা। তোমাদের বইয়ে কিন্তু এটা লেখা আছে যে এই 3টি খণ্ডগুলো অসংখ্য সেগমেন্টে বিভক্ত। সো ওরা কিন্তু লোভিউল না লিখে সেগমেন্ট লিখছে, এবং পরবর্তীতে লিখছে যে সেগমেন্টগুলো অনেকগুলো লোভিউল বিভক্ত হয়ে যায়। বাট মনে রাখবা সেগমেন্ট বা লোভিউল যেটাই প্রশ্ন আসে অ্যান্সার হবে ওই ডানটার ক্ষেত্রে 10টা, আর বামটার ক্ষেত্রে হচ্ছে তোমার কি, বামটার ক্ষেত্রে হচ্ছে তোমার 8টা। কিন্তু অংশ কয়টা, খণ্ড কয়টা, ডানটা 3টা, বামটা 2টা। মনে থাকবে। আরেকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাটা হচ্ছে আমাদের এই যে ফুসফুসের গঠন এবং কাজের এককের নাম কিন্তু অ্যালভিওলাস। তাহলে আমাদের যে ফুসফুস, সেই ফুসফুসের গঠন ও কাজের একক, গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। তবে যদি কোনো কারণে ফুসফুসের গঠন ও কাজের একক কি, ফুসফুসের গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। তো কোনো কারণে যদি এই ফুসফুসের গঠন ও কাজের একক অ্যালভিওলাস অপশনে না থাকে, অপশনে ধরো অ্যালভিওলাসটা নাই, তখন কিন্তু তোমরা দিবা হচ্ছে লোভিউল। যে লোভিউল বললাম না আমরা একটু আগে, এই লোভিউল, এই লোভিউল গুলা দিবা। সো যদি অ্যালভিওলাস থাকে তাহলে অ্যালভিওলাস অ্যান্সার, যদি অ্যালভিওলাস না থাকে তাহলে লোভিউল অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে ফুসফুসের গঠন ও কাজের একক যদি অ্যালভিওলাস থাকে তাহলে অ্যালভিওলাস অ্যান্সার, যদি অ্যালভিওলাস না থাকে তাহলে কি অ্যান্সার, তাহলে লোভিউল অ্যান্সার। মনে থাকবে, অ্যালভিওলাস যদি না থাকে তাহলে কি অ্যান্সার বলো, তাহলে কিন্তু লোভিউল অ্যান্সার। আচ্ছা, এখন আমরা কিছু কথাবার্তা একটু বলি ফুসফুস সম্পর্কে। ফুসফুসের কিন্তু একটা পর্দা আছে, যে পর্দাটা ফুসফুসকে আবৃত করে রাখে। তো ফুসফুসের যে আবরণ, সেই আবরণের নাম কিন্তু প্লুরা বা প্লিউরা। যাহাই প্লুরা তাহাই প্লিউরা, ইংরেজি বানান দুইটারই এক, জাস্ট উচ্চারণগত পার্থক্য, প্লিউরা। সো এই প্লিউরা কিন্তু আলটিমেটলি দ্বিস্তরী। তাহলে ফুসফুসের যে আবরণটা আছে, সেই আবরণটার নাম হচ্ছে প্লিউরা। এই প্লিউরা কিন্তু দ্বিস্তরী। তোমরা সবাই কিন্তু জানো দ্বিস্তরী হলে তার বাইরে একটা স্তর থাকে এবং তার ভিতরে একটা স্তর থাকে। তাহলে দ্বিস্তরী হলে তার বাইরে একটা স্তর থাকে এবং তার ভিতরে একটা স্তর থাকে। মনে রাখবো বাইরে আর ভিতরে, এটা আমরা এইভাবে মনে রাখবো, ভিতে ভিতরে, ভিতে ভিসেরাল। বলো ভিতে ভিতরে, ভিতে কি বলো, ভিসেরাল। তাহলে বাইরেটার নাম কি বলো, বাইরেটার নাম হচ্ছে প্যারাইটাল। তো ভিতে ভিতরে, ভিতে ভিসেরাল, তাহলে বাইরেটার নাম কি, বাইরেটার নাম হচ্ছে প্যারাইটাল। তো মনে রাখবা সবাই, এই প্যারাইটাল প্লিউরা আর ভিসেরাল প্লিউরা, এই প্লিউরার মাঝখানে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম অবশ্যই কি হবে, প্লিউরাল ফ্লুইড। এর মাঝখানে একটা ফ্লুইড থাকে, সেই নামটা অবশ্যই কি হবে, প্লিউরাল ফ্লুইড। তাহলে বলো প্লিউরার মাঝখানে যে ফ্লুইড থাকে, যেমন পেরিকার্ডিয়ামের মাঝখানে যে ফ্লুইড ছিল তার নাম ছিল পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে প্লিউরার মাঝখানে যে ফ্লুইড থাকে তার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এগুলো আলটিমেটলি ফুসফুসকে তার ঘর্ষণজনিত সমস্যা থেকে আসলে রক্ষা করে। আরেকটা কথা মনে রাখতে হবে, যদি কোনোভাবে প্লিউরাল ফ্লুইড অপশনে না থাকে তখন অ্যান্সার দিয়ে দিবা সেরাস ফ্লুইড। তাহলে যদি প্লিউরাল ফ্লুইড অ্যান্সারে না থাকে তাহলে অ্যান্সার দিয়ে দিবা কি, সেরাস ফ্লুইড। কি মনে রাখবা, সেরাস ফ্লুইড দিয়ে দিবা। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, আমরা একটু অ্যালভিওলাস নিয়ে কথাবার্তা বলবো। তো তোমাদের কিন্তু একটু আগেই বললাম ফুসফুসের গঠন এবং কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। কিন্তু অ্যালভিওলাসটা আরেকবার লিখি, তাহলে মনে রাখবা যে ফুসফুসের যে গঠন ও কাজের একক, হ্যাঁ, সে ফুসফুসের গঠন ও কাজের একক। আর যদি কোনো কারণে ফুসফুসের গঠন ও কাজের এককের যে দেখো অ্যালভিওলাস অপশনে নাই, তাহলে লোভিউল দিয়ে দিবা। এই অ্যালভিওলাস সম্পর্কে কিছু কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালভিওলাসের সংখ্যা কত। অ্যালভিওলাসের সংখ্যা কত, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। মনে রাখবা নবজাতক শিশুর ক্ষেত্রে অ্যালভিওলাসের সংখ্যা, একটা নবজাতক শিশুর ক্ষেত্রে অ্যালভিওলাসের সংখ্যা 20 মিলিয়ন। আর যখন তার বয়স মাত্র 8 বছর হয়ে যায় তখন এই সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ায় 300 মিলিয়ন। আর যখন এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হিসাবটা আসে তখন কিন্তু এটা হয়ে যায় প্রায় 700 মিলিয়ন, বা অন অ্যান অ্যাভারেজ আমরা 480 মিলিয়ন কিন্তু বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো, অ্যালভিওলাসের সংখ্যা নবজাতক শিশুর ক্ষেত্রে 20 মিলিয়ন, 8 বছর বয়সের ক্ষেত্রে 300 মিলিয়ন, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 480 মিলিয়ন বা 700 মিলিয়ন পর্যন্ত কিন্তু হইতে পারে। সো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? অ্যালভিওলাসের প্রাচীরে অনেকগুলা কোষ আছে। সেই অ্যালভিওলাসের প্রাচীরে যতগুলা কোষ আছে, সেই কোষগুলোর মধ্যে একটা কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে সেপ্টাল কোষ। আমি আবারও বলতেছি, অ্যালভিওলাসের প্রাচীরে যে অনেকগুলা কোষ আছে তার মধ্যে একটা কোষ আছে, কোষটার নাম হচ্ছে সেপ্টাল কোষ। এই সেপ্টাল কোষ থেকে মনে রাখবা শতে সেপ্টাল, শতে সারফেক্ট্যান্ট। তাহলে শতে সেপ্টাল, শতে কিন্তু সারফেক্ট্যান্ট। তাহলে বলো অ্যালভিওলাসের কোন প্রাচীরের কোন কোষ হতে সারফেক্ট্যান্ট ক্ষরণ হয়, সেপ্টাল কোষ হতে। আর যদি তুমি আমাকে বলো ভাইয়া সারফেক্ট্যান্ট কি জিনিস,
সারফেক্ট্যান্ট কি জিনিস? দেখো সারফেক্ট্যান্ট বলতে গেলে কিন্তু আমাদের সারফেক্সেল একটা ভাব আসে। তাহলে সারফেক্ট্যান্ট বলতে গেলে আমাদের সারফেক্সেলটা ভাব আসে না? তো এই সারফেক্সেল যেটা আমরা কিন্তু সবাই জানি সারফেক্সেলটা একটা ডিটারজেন্ট না? যেহেতু সারফেক্সেল একটা ডিটারজেন্ট, তো সারফেক্ট্যান্ট হচ্ছে একটা ডিটারজেন্ট সদৃশ কোনো কিছু, একটা ডিটারজেন্ট সদৃশ রাসায়নিক। তো সারফেক্ট্যান্টের কাজ আসলে কি? সারফেক্ট্যান্টের কাজই হচ্ছে এদেরকে আমরা বলতে পারবো সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট তার মানে কি? আমরা জানি সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠটান। সো লোয়ারিং এজেন্ট মানে যে পৃষ্ঠটান কমায়, তাই না? তাহলে সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমানো, ফুসফুসের শ্বসন তলকে বৃদ্ধি করা। আর একটা কথা মনে রাখবা, 23 সপ্তাহ বয়সী মানব ভ্রূণে 23 সপ্তাহ বয়সী মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। এই জন্য মনে রাখবা যে 24 সপ্তাহ বয়সের আগে কোনো বাচ্চাকে স্বাধীন অস্তিত্বের সঞ্চারণশীল বলে গণ্য করা হয় না। তাহলে 23 সপ্তাহ বয়সে প্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়, এই জন্য 24 সপ্তাহ বয়সের আগে কোনো সন্তানকে স্বাধীন অস্তিত্বের সঞ্চারণশীল বলে গণ্য করা হবে না। এবং কিছু কিছু দেশে কিন্তু এই সময়টার মধ্যে যদি কেউ গর্ভপাত বা অ্যাবর্শন করাইতে চায় সে করাইতে পারে, যদিও এটা ধর্মীয় যে কোনো দৃষ্টিকোণ থেকে আসলে সম্পূর্ণ নিষিদ্ধ। বাট তুমি যদি চিন্তা করো যে কোনো কোনো দেশে কিন্তু যদি কেউ অ্যাবর্শন করাতে চায় তাহলে কিন্তু এই 24 সপ্তাহ আগে সে চাইলে অ্যাবর্শন বা গর্ভপাত করাতে কিন্তু পারবে। মনে থাকবে, সে চাইলে কি অ্যাবর্শন বা গর্ভপাত কিন্তু করাতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো অবশ্যই সেটা পাপ হবে। এখন আসলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা মোটামুটি অ্যালভিওলার সম্পর্কে কিছু কথাবার্তা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ে। এখন আমরা শিখবো কি নিয়ে? প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। তো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে মনে রাখবা দুইটি পেশি সাহায্য করে। তার মধ্যে একটার নাম হচ্ছে ডায়াফ্রাম পেশি, একটা নাম হচ্ছে ডায়াফ্রাম পেশি, এবং আরেকটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা পেশিতে কিন্তু আবার দুইটি স্নায়ু বিস্তার লাভ করে। এই দুইটা পেশিতে আবার কয়টা স্নায়ু বিস্তার লাভ করে? দুইটা। খেয়াল করে দেখো ডায়াফ্রাম, এই ফ্রাতে এসে মনে রাখবা ফ্রাতে এই স্নায়ুটাকে আমরা বলবো ফ্রেনিক স্নায়ু। কয়েকবার উচ্চারণ করো আমার সাথে, দেখো এখনই হয়ে যাবে। দেখো ডায়াফ্রাম ফ্রেনিক, ডায়াফ্রাম ফ্রেনিক, তাহলে কি স্নায়ু বলো? ফ্রেনিক স্নায়ু। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। সো মজার ব্যাপার হচ্ছে ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করে তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু বিস্তার লাভ করবে তার নাম হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। আসলে কাহিনীটা কি হয় একটু আমি তোমাদেরকে এখানে দেখাই দিই, বুঝতে পারবা। দেখো আমরা সবাই কিন্তু জানি যে প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ। প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ। যখন এই ডায়াফ্রাম পেশি, অনেকবার ডায়াফ্রাম পেশি আমাদের বক্ষ গহ্বরে অনুদৈর্ঘ্য বরাবর থাকে আর ইন্টারকোস্টাল অনুপ্রস্থ বরাবর থাকে। যখন এই ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়, খেয়াল করো, যখন এই ডায়াফ্রাম পেশি সংকুচিত হয় তখন কিন্তু আমাদের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায় বক্ষ গহ্বরের, অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। তাহলে যখন ডায়াফ্রাম পেশি সংকুচিত হয় তখন বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। তাহলে বলতো যখন এই যে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, এটা যখন সংকুচিত হয় একইভাবে তখন কোন ব্যাস বেড়ে যাবে? তখন অনুপ্রস্থ ব্যাস বেড়ে যায়, তখন অনুপ্রস্থ ব্যাস বেড়ে যায়। এখন তুমি চিন্তা করে দেখো অনুপ্রস্থ ব্যাসও বেড়ে গিয়েছে, অনুদৈর্ঘ্য ব্যাসও বেড়ে গিয়েছে, তাহলে ওই হিসাব যদি আমি দুইটার ক্ষেত্রে করি তাহলে আমাদের যে বক্ষ গহ্বর আছে এই বক্ষ গহ্বরের সামগ্রিক আয়তন, এই বক্ষ গহ্বরের সামগ্রিক আয়তন তখন কি হয়? তখন বেড়ে যায়। আর যদি বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায় তার মানে ওর মধ্যে কিসের ঘাটতি দেখা দিয়েছে? বায়ুর ঘাটতি দেখা দিয়েছে। আর এই বায়ুর
ঘাটতি দেখা দেওয়ার কারণে সজোরে ভিতরে বায়ু প্রবেশ করে, সজোরে ভিতরে তখন বায়ু প্রবেশ করবে, আর এই বায়ু প্রবেশটাকে কিন্তু আমরা বলবো প্রশ্বাস। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যখন ডায়াফ্রাম পেশি সংকুচিত হয় তখন অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়, অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। যখন ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় তখন অনুপ্রস্থ ব্যাস বেড়ে যায়। সো অনুদৈর্ঘ্য ব্যাসও বেড়ে গেল, অনুপ্রস্থ ব্যাসও বেড়ে গেল, অর্থাৎ বক্ষগহ্বরের সামগ্রিক আয়তন বেড়ে যায়। ফলে আয়তন বেড়ে গেলে ওর মধ্যে বায়ু ঘাটতি তৈরি হয়েছে, সো বায়ু প্রবেশ করে, যেটাকে আমরা প্রশ্বাস বলি। দেখো এর পরবর্তী যেটা আছে নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা কিন্তু আলটিমেটলি মনে রাখবা, এভাবে আমি পড়তাম যে নিতে নিঃশ্বাস, নিতে নিষ্ক্রিয়, নিতে নিঃশ্বাস, নিতে নিষ্ক্রিয়। তাহলে কোনটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া? নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। কেন? খেয়াল করো, উল্টা জিনিসটা হবে। যখন এটা ঘটে যাবে প্রশ্বাস, তখন ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি পুনরায় তার আগের অবস্থায় ফেরত আসবে, শিথিল হবে। ফলে তখন কি হবে? দেখো অনুদৈর্ঘ্য ব্যাস কমে যাবে, অনুপ্রস্থ ব্যাসও কমে যাবে, ফলে বক্ষগহ্বরের সামগ্রিক আয়তন কমে যাবে। ফলে ওইখানে একটা বায়ুর চাপ তৈরি হবে। আয়তন কমে গেলে কি বায়ুর চাপ তৈরি হয়েছে না, আগের বায়ুটুকু চাপ দিবে না, তখন এই বায়ুটা বের হয়ে যাবে। এবং এই বায়ু ত্যাগ বা শ্বাস ত্যাগ, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে নিঃশ্বাস। তো এই যে শ্বাস ত্যাগ, এই শ্বাস ত্যাগকে আমরা কি বলি? এই শ্বাস ত্যাগকে কিন্তু আলটিমেটলি আমরা বলি হচ্ছে নিঃশ্বাস। হ্যাঁ, তো এখন চলো আমরা এই যে তোমার প্রথমে যে শ্বসনতন্ত্র গুলো দেখলাম, এই শ্বসনতন্ত্রের মধ্যে কি কি এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। প্রথমত আমরা দেখো পড়লাম যে সারফেক্ট্যান্ট আসলে কোথায় পাওয়া যায়। সারফেক্ট্যান্ট কিন্তু পাওয়া যায় অ্যালভিওলাসে। অ্যালভিওলাসে সেপ্টাল নামক কোষ আছে, শতে সেপ্টাল, শতে সারফেক্ট্যান্ট। সো এই অ্যালভিওলাসের সেপ্টাল কোষে কিন্তু সারফেক্ট্যান্ট পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোভিউল থাকে? আমরা জানি বাম ফুসফুসে লোভিউল থাকে 8টা, এবং ডান ফুসফুসের বেলায় লোভিউল থাকে হচ্ছে 10টা। লোভিউল না বলে যদি সেগমেন্ট বলে তাহলেও অ্যান্সার কিন্তু সেম হবে। সো বাম ফুসফুসে কয়টি লোভিউল আছে? 8টি লোভিউল কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা, তাকে কি বলা হয়? ফুসফুসের আবরণকারী পর্দার নাম হচ্ছে প্লিউরা। তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, এই প্লিউরা কিন্তু দ্বিস্তরী। সো বাইরে একটা স্তর আছে যাকে বলা হয় প্যারাইটাল, এবং ভিতরকে আমরা বলবো ভিসেরাল। ক্লিয়ার? এবং এই প্যারাইটাল আর ভিসেরাল প্লিউরার মাঝখানে কিন্তু থাকে প্লিউরাল ফ্লুইড, যেটা ফুসফুসের ঘর্ষণকে কমায়। মানুষের বাম ফুসফুসে কয়টি লোব থাকে? লোব মানে হচ্ছে খণ্ড। মনে রাখবা, বাম ফুসফুসে লোব থাকে 2টা, এবং ডান ফুসফুসের লোব থাকে কিন্তু হচ্ছে 3টা। সো বাম ফুসফুসে কয়টি লোব আছে? অ্যান্সার হবে 2টা। পরবর্তী প্রশ্ন খেয়াল করে দেখো, মানুষের ডান ফুসফুসে কয়টি লোব থাকে? একটু আগেই বলে দিয়ে আসলাম, মানুষের ডান ফুসফুসে লোব থাকবে হচ্ছে 3টা। এখন নেক্সটে কি আছে? নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় কত মিলিলিটার পানি দেহ থেকে বেরিয়ে যায়? খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। মনে রাখবা, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি বের হয়ে যায়। 400 থেকে 600 মিলিলিটার। কত? 400 থেকে 600। ব্রোঙ্কাস বিভাজিত হয়ে কোনটি হয়? ব্রোঙ্কাস বিভাজিত হয়ে যে ক্ষুদ্র শাখাগুলো তৈরি করে, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম নামের শেষে কিন্তু এই যে ক্ষুদ্রগুলোকে বোঝাতে ইউল বা ওল বোঝায়। এই ইউল বা ওল মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে ব্রোঙ্কাস বিভাজিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে ব্রোঙ্কিওল। ফুসফুসের কার্যকরী একক কোনটা? ফুসফুসের কার্যকরী একক হবে অ্যালভিওলাস। যদি অ্যালভিওলাস অপশনে না থাকে, ইন দ্যাট কেস আমরা অ্যান্সার দিব হচ্ছে লোভিউল। পরবর্তী প্রশ্ন কি আছে? ট্রাকিয়ার দৈর্ঘ্য কত? শ্বাসনালী বা ট্রাকিয়া, হৃৎপিণ্ড, বৃক্ক, ফেলোপিয়ান টিউব সবগুলোর দৈর্ঘ্যই কিন্তু 10 থেকে 12 সেন্টিমিটার। এপিগ্লোটিসের অবস্থান কোথায়? এপিগ্লোটিসের অবস্থান স্বরযন্ত্রের মুখে, যেটা স্বরযন্ত্রকে খাদ্য গ্রহণের সময় বন্ধ করে দেয়। ওকে, সো স্বরযন্ত্রের উপরে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি নবজাতক শিশুর ফুসফুসে, শিশুর ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা 20 মিলিয়ন। যখন এটা 8 বছর বয়স তার হয় তখন এটা হয়ে যায় কিন্তু 300 মিলিয়ন। তো নবজাতক শিশুর ক্ষেত্রে কি হবে? 20 মিলিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, বাম ফুসফুসে মোট কতটি সেগমেন্ট আছে? আমি আবারও বলেছিলাম, সেগমেন্ট আর লোভিউল যেটাই বলুক, বামের ক্ষেত্রে 8টা, ডানের ক্ষেত্রে 10টা। অ্যান্সার কি হবে বলো? 8টি। এটা কিন্তু জাহাঙ্গীরনগর এসেছিল। ফুসফুসের গঠন ও কাজের একক কোনটা? আমরা সবাই জানি, অ্যান্সার হবে অ্যালভিওলাস। আগেও আমরা সলভ করলাম। ট্রাকিয়া বা শ্বাসনালীতে তরুণাস্থির সংখ্যা কত? 15 থেকে 20টা, কখনো কখনো যদি থাকে 16 থেকে 20টা, সেটাও অ্যান্সার। এখানে 16 থেকে 20টা আছে। মানুষের ফুসফুসের গড় আয়তন 70 থেকে 90 বর্গমিটার। মনে রাখতে হবে, একটা ফুটবল খেলার মাঠের সমান। একজন মানুষের ফুসফুসের মধ্যে যত কিছু আছে সবগুলোকে যদি আমরা আস্তে আস্তে করে অ্যালভিওলাসের সংখ্যাগুলোকে যদি আলাদা আলাদা করে রাখি, 70 থেকে 90 বর্গমিটার জায়গা কিন্তু সে জুড়ে থাকবে। সো একটা ফুটবল মাঠের সমান, বড় একটা ফুটবল মাঠ কিন্তু 90 বর্গমিটার। প্লুরার 2 স্তরের মাঝখানে কোন ফ্লুইড থাকে? প্লিউরা, দেখো প্লিউরার 2 স্তরের মাঝখানে থাকে হচ্ছে প্লিউরাল ফ্লুইড। প্লিউরাল ফ্লুইড। যদি প্লিউরাল ফ্লুইড অপশনে না থাকে তাহলে অ্যান্সার দিতে হবে সেরাস ফ্লুইড। এটাও তোমাদেরকে একটু আগে পড়িয়ে দিয়েছি। অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষ থাকে? অ্যান্সার হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরে
স্কোয়ামাস এপিথেলিয়ালও থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফেজও থাকে, সেপ্টাল কোষ থাকে। অ্যান্সার হবে সবগুলা। অ্যালভিওলাসের প্রাচীরে মোট 5 ধরনের কোষ থাকে। তার মধ্যে কি কি বললাম? স্কোয়ামাস এপিথেলিয়াল, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেপ্টাল কোষ। সেপ্টাল কোষকে আমরা বলতে পারি হচ্ছে 2 নাম্বারটা, আর 1 নাম্বার আছে আরেকটা ফ্যাগোসাইটিক, এবং এর মধ্যে লোহিত রক্তকণিকা ম্যাক্রোফেজও কিন্তু থাকে। 8 বছর বয়সে শিশুর ফুসফুসে একটা নবজাতকের ছিল 20 মিলিয়ন, 8 বছরের ক্ষেত্রে হচ্ছে 300 মিলিয়ন। একটু আগেই পড়িয়ে দিয়েছি, অ্যান্সার হবে 300 মিলিয়ন। তো পরবর্তী প্রশ্ন দেখো, সারফেক্ট্যান্ট ক্ষরণ হয় শতে সারফেক্ট্যান্ট, শতে সেপ্টাল। শতে সারফেক্ট্যান্ট, শতে সেপ্টাল। সেপ্টাল কোষ আছে, সেটাই অ্যান্সার। অনেকবার পড়িয়েছি। অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে কোনটা? অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে কিন্তু এই যে ফ্লুইডটা, তার নাম হচ্ছে কি? সারফেক্ট্যান্ট, ডিটারজেন্ট সদৃশ রাসায়নিক। শ্বসনতন্ত্রের কোন অংশটি ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে? ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে অলফ্যাক্টরি, যেটা নাসা গহ্বরের প্রাচীরে থাকে। অনেকবারই কিন্তু বলে দিয়েছি। অ্যান্সার কি হবে বলো? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি কার প্রাচীরে থাকে বলেছি? অলফ্যাক্টরি থাকে নাসা গহ্বরের প্রাচীরে। অ্যান্সার কি হবে? নাসা গহ্বর। স্পেসিফিক বললে অলফ্যাক্টরি। অ্যাডামস অ্যাপেল সম্পর্কে কোনটি সঠিক? অ্যাডামস অ্যাপেল কিন্তু অবশ্যই তরুণাস্থি নির্মিত এবং ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি, যেটাকে আমরা পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকতে অবস্থান করতে দেখি। মানুষের শ্বসনতন্ত্রে নাসারন্ধ্রের পরের অংশটি কোনটি? নাসারন্ধ্রের পরের অংশ হচ্ছে নাসারন্ধ্রের পরের অংশ, অর্থাৎ সম্মুখ নাসারন্ধ্রের কথা বলেছে, তাই না? সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশ হচ্ছে ভেস্টিবিউল, পড়িয়েছি। কত সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ বয়সে। এই জন্য 24 সপ্তাহের আগে কোনো বাচ্চাকে স্বাধীন অস্তিত্বের সঞ্চারণশীল বলা হয় না। কেউ যদি অ্যাবর্শন করাতে চায় কোনো কোনো দেশে, এর আগে কিন্তু পারমিশন থাকে। অ্যান্সার হবে 23 সপ্তাহ। এগুলো সবই কিন্তু পড়িয়ে দিয়েছি। অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? অলওয়েজ মনে রাখবা, অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। আর এই ব্যাপনকে কিন্তু আমরা বলি ডিফিউশন। তাহলে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি এটা প্রবেশ করে। অ্যান্সার কি হবে? ডিফিউশন বা ব্যাপন। কোন অঙ্গে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে? অবশ্যই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে ফুসফুসে। আমরা জানি ফুসফুসের গঠন ও কাজের একক হচ্ছে অ্যালভিওলাস। অ্যান্সার হবে অ্যালভিওলাস। নিম্নের কোন তরল পদার্থটি ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে? ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে কিন্তু সেরাস ফ্লুইড, বা যার অপর নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। ক্লিয়ার? সো সেরাস ফ্লুইড বা যার অপর নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এখন আমরা পড়বো হচ্ছে রেচনের শারীরবৃত্ত। এখানে মূলত আমরা রেচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়বো। রেচনের কেন বললাম? এখন আমরা পড়বো হচ্ছে শ্বসনের শারীরবৃত্ত। তো আমরা পড়বো শ্বসনের শারীরবৃত্ত। যে কোনো শারীরবৃত্ত ইম্পর্টেন্ট, সেটা শ্বসনের শারীরবৃত্ত হোক, রেচনের শারীরবৃত্ত হোক। শ্বসনের শারীরবৃত্তের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন। গ্যাসীয় পরিবহন কি পরিবহন বলো? গ্যাসীয় পরিবহন। মনে রাখবা, গ্যাসীয় পরিবহন বলতে আসলে দুইটা গ্যাসকে পরিবহন বোঝায়। একটা হচ্ছে অক্সিজেন পরিবহন এবং আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তো আমরা প্রথমে পড়বো হচ্ছে অক্সিজেন পরিবহন। তাহলে আমরা প্রথমে কি পরিবহন পড়বো? আমরা প্রথমে পড়বো হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন প্রধান যেভাবে পরিবাহিত হয় তার নাম হচ্ছে রাসায়নিক যৌগরূপে। এই কি যৌগরূপে? রাসায়নিক যৌগরূপে। ক্লিয়ার? রাসায়নিক যৌগরূপে। মনে রাখবা সবাই, রাসায়নিক যৌগরূপে অক্সিজেন পরিবহন বলছে না? তাহলে অক্সিজেন যে পরিবাহিত হয়, আমরা কিন্তু জানি অক্সিজেন পরিবাহিত হয় লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের দ্বারা। এই জন্য কিন্তু হিমোগ্লোবিনকে রবিন হুড বলা হয়। রবিন হুড। তো খেয়াল করে দেখো, হিমোগ্লোবিন কিন্তু 4টি একক দ্বারা গঠিত একটি গোল অণু। তো হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে Hb4। যেহেতু দেখো এখানে 4টা একক আছে, তো সে কয় অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে? 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে। করে তৈরি করবে কি? করে তৈরি করবে দেখো এই যে 4HbO2। এর নাম কি? এর নাম দেখো, অক্সিজেন থেকে আমরা নিব অক্সি এবং হিমোগ্লোবিন থেকে আমরা নিব হিমোগ্লোবিন। তাহলে এর নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। তাহলে অক্সিজেন যে রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয়, কি হিসেবে পরিবাহিত হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে। একটা কথা মনে রাখবা, অতে অক্সি হিমোগ্লোবিন, অতে কিন্তু অস্থায়ী। তার বলতে অক্সি হিমোগ্লোবিন কি একটা স্থায়ী যৌগ না অস্থায়ী যৌগ? এটা একটা অস্থায়ী যৌগ। এটা ততক্ষণ পর্যন্ত তৈরি হবে যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের প্রেসার থাকবে। অক্সিজেনের চাপ যত বেশি হবে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন তত বেশি হবে। অক্সিজেনের চাপ যত কম হবে, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে তত কম কিন্তু তৈরি করবে অক্সি হিমোগ্লোবিন। আর অক্সিজেনের চাপ যদি শূন্য থাকে, তাহলে অক্সি হিমোগ্লোবিন একটাও থাকবে না, তারা আলাদা আলাদা হয়ে অক্সিজেন এবং হিমোগ্লোবিন রূপে মুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে
অক্সিজেন পরিবহন আমরা শিখলাম। এখন দ্বিতীয় যে গ্যাসীয় পরিবহনটা আমরা শিখবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। মন দিয়ে বোঝো। তাহলে এখন আমরা শিখবো কি পরিবহন? এখন আমরা শিখবো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। একটা কথা মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় 3 ভাবে। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে ভৌত দ্রবণ রূপে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড পরিবহন, তাই আমি বিক্রিয়ার শুরুতে কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দিব। যেহেতু এটা দ্রবণ রূপে পরিবহন, আমরা জানি দ্রবণের মধ্যে পানি থাকবে। তো রক্তরসের যে পানি আছে ওর সাথে বিক্রিয়া করে দেখো কি হবে, H2CO3, যেটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। H2CO3, যেটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড। আরেকটা কথা মনে রাখবা, এই কার্বনিক অ্যাসিড তৈরি করতে গেলে একটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে নামটা আসছে কি, কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের দেহে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি আছে, পানির পরিমাণও বেশি আছে। তাহলে কিন্তু কার্বনিক অ্যাসিডের পরিমাণও বেশি হওয়ার কথা, কিন্তু সবচেয়ে কম, অর্থাৎ মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় ভৌত দ্রবণ রূপে। তার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের রক্তরসে কিন্তু এই কার্বনিক অ্যানহাইড্রেজের পরিমাণ অনেক কম। যেহেতু কার্বনিক অ্যানহাইড্রেজের পরিমাণ অনেক কম, এজন্য কিন্তু কার্বনিক অ্যাসিডও কম তৈরি হয়। ফলে ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহনও কিন্তু কম হয়, সেটা মাত্র 5%। ভৌত দ্রবণ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়ার পরে আমরা যেটা পড়বো 2 নাম্বারটা, সেটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বামিনো যৌগ রূপে। তাহলে বলে এখন আমরা কোন যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন পড়বো? কার্বামিনো যৌগ রূপে। মনে রাখবা, কার্বামিনো যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড 2 ভাবে পরিবাহিত হয়। একটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং আরেকটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। তাহলে কার্বামিনো যৌগ রূপে 2 ভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং একটা হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। এখন নামের মধ্যে দেওয়া আছে, কার্বা মানে ওই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড থাকবে, অ্যামিনো মানে ওই বিক্রিয়ায় অ্যামিন মূলক থাকবে, এবং এই যে এই মূলকটার যে হ্যান্ডটা ফাঁকা আছে, এই ফাঁকা হ্যান্ডে যদি হিমোগ্লোবিন বসে তখন তার নাম হবে কার্বামিনো হিমোগ্লোবিন, যদি প্রোটিন বসে তার নাম হবে কার্বামিনো প্রোটিন। তাহলে আমরা প্রথমটা শিখবো কি বলতো? প্রথমটা আমরা শিখবো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কিভাবে পরিবাহিত হয়। সো আমরা প্রথমে শিখবো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কিভাবে পরিবাহিত হয়। খেয়াল করে দেখো, এই বিক্রিয়ায় খালি এই হাতের এখানে হিমোগ্লোবিনকে বসায় দাও, তাহলে কি হবে বলো? কার্বন ডাইঅক্সাইড প্লাস HbNH2, তাই না? HbNH2। তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে, যে Hb লিখলাম, N লিখলাম, H আছে 2টা না, একটা H কে আমরা এর উপরে দিয়ে দিলাম, আর বাকি যে এইচটা থাকে সেই এইচকে এই যে COO এর সাথে মিলে বসে দিয়ে কি বানলাম? COOH। এই যৌগটার নাম কি? কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে আমি যদি তোমাকে একইভাবে বলি যে কার্বামিনো প্রোটিন রূপে কেমনে হবে, কার্বামিনো প্রোটিন রূপে কেমনে হবে, তাহলে বিক্রিয়াটা কেমন হবে খেয়াল করো। জাস্ট এই হিমোগ্লোবিনের জায়গায় প্রোটিন দিয়ে দিবা, তাহলে কি হবে বলো? কার্বন ডাইঅক্সাইড প্লাস প্রোটিন PrNH2 থেকে কি হয়ে যাবে বলো? এই যে সেম PrNH COOH। তাহলে এটার নাম কি হলো? এটার নাম হলো কার্বামিনো প্রোটিন। ক্লিয়ার? কার্বামিনো প্রোটিন। মনে রাখবা, প্রতি 100 ভাগের মধ্যে 27 ভাগ কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়। এটা মিলিলিটার হিসাব করলে টোটাল হয় 3 ml, যার 2 ml পরিবাহিত হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর 1 ml পরিবাহিত হয় কার্বামিনো প্রোটিন রূপে। মনে থাকবে? সো 2 ml পরিবাহিত হয় কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আর 1 ml পরিবাহিত হয় কার্বামিনো প্রোটিন রূপে। দেখো, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে বাইকার্বনেট যৌগ রূপে কিভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। মনে রাখবা, বাইকার্বনেট যৌগ রূপে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এবং সেটা হচ্ছে 65%। মনে রাখবা, আমাদের রক্তে 2 ধরনের বাইকার্বনেট রূপে এটা পরিবাহিত হয়। একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে, অর্থাৎ NaHCO3। এই সোডিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় প্লাজমার মাধ্যমে। প্লাজমা মানে হচ্ছে রক্তরস, সো প্লাজমার মাধ্যমে। এবং দেখো, পটাশিয়াম বাইকার্বনেট যেটা আছে, এই পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় লোহিত রক্তকণিকা বা RBC এর মাধ্যমে। তাহলে আমাদের দেহে টোটাল কয় ভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহন হয় বাইকার্বনেট রূপে? 2 ভাবে। সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে প্লাজমার মাধ্যমে, এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে। জিনিসটা কি হয় খেয়াল করে দেখো। ধরো আমরা 2টা দুনিয়া কল্পনা করি। এর মধ্যে প্রথমটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার দুনিয়া, RBC দুনিয়া, এবং পরেরটা হচ্ছে প্লাজমার দুনিয়া। খেয়াল করো, প্লাজমার দুনিয়া।
এই আরবিসির দুনিয়ায় দেখো কি হয়, এই যে কার্বন ডাই অক্সাইডটা সে পানির সাথে বিক্রিয়া করে কি অ্যাসিড তৈরি করে, আমি একটু আগেই পড়াইছি, কার্বনিক অ্যাসিড তৈরি করে। যে কার্বনিক অ্যাসিডটা আয়নে বিশ্লিষ্ট হয়ে কি হয়ে যায়, একটা হয় হচ্ছে H প্লাস, আর একটা হয় হচ্ছে HCO3 মাইনাস। খেয়াল করে দেখো এই HCO3 যে মাইনাসটা, এটাই কিন্তু আলটিমেটলি বাইকার্বনেট। আর আমরা সবাই কিন্তু জানি এই লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম আয়ন থাকে এবং এই যে প্লাজমার মধ্যে কিন্তু সোডিয়াম আয়ন থাকে। এখন প্রচুর পরিমাণে বাইকার্বনেট কোথায় তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে বাইকার্বনেট তৈরি হচ্ছে লোহিত রক্তকণিকায়। এখন এই লোহিত রক্তকণিকা থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই বাইকার্বনেট গুলো কিন্তু চলে যাবে রক্তরস বা প্লাজমায়। তাহলে এই বাইকার্বনেটটা যখন চলে আসলো, তখন দেখো এই বাইকার্বনেটটা এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফেলবে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে খেয়াল করে দেখো তো, লোহিত রক্তকণিকা থেকে প্লাজমা কি নিয়েছে, বাইকার্বনেট নিয়েছে না? তাহলে ওর সাথে সমতা রক্ষা করার জন্য আমরা কিন্তু জানি প্লাজমায় সোডিয়াম ক্লোরাইড আছে, যেটা ভেঙেই কিন্তু তোমার এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস হয়েছিল। তো ও যে নেগেটিভ আয়নটা নিয়েছে, এই নেগেটিভ আয়নকে দেওয়ার সাথে সমতা রক্ষা করার জন্য প্লাজমা থেকেও কিছু পরিমাণ ক্লোরাইড আয়ন কিন্তু চলে যায় কোথায়, এই যে তোমার লোহিত রক্তকণিকায়। এই যে ক্লোরাইড আয়নটা চলে গেল বাইকার্বনেট আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য, এটাকেই কিন্তু আমরা বলি ক্লোরাইড শিফট। তাহলে এটাকে আমরা কি শিফট বলি, এটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে ক্লোরাইড শিফট, বা আবিষ্কারকের নাম অনুসারে এটাকে আমরা বলতে পারি হ্যামবার্গার বা হ্যামবার্জার শিফট। আবিষ্কারকের নাম অনুসারে কিন্তু আমরা এটাকে হ্যামবার্গার বা হ্যামবার্জার শিফটও কিন্তু বলতে পারি। তাহলে ক্লোরাইড শিফট কি জিনিস বুঝতে পারছো? এই যে লোহিত রক্তকণিকা থেকে বাইকার্বনেট প্লাজমায় আসার সাথে সামঞ্জস্যতা রক্ষা করার জন্য প্লাজমা থেকে কিছু পরিমাণ ক্লোরাইড আয়ন চলে গেল কোথায়, এই যে লোহিত রক্তকণিকায়, এইটাকেই বলা হচ্ছে ক্লোরাইড শিফট, বা আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট। হ্যামবার্গার শিফট বা হ্যামবার্জার শিফট মনে থাকবে। এখন খেয়াল করে দেখো, আমি একটা তোমাদের বইয়ে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। এটা কিন্তু অলরেডি আমাদের পড়া হয়ে গেল। কেন শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা আমাদের পড়া হয়ে গেল? এই যে শ্বাসরঞ্জক যেটা তোমরা দেখতেছো, সেটাই কিন্তু হিমোগ্লোবিন। রঞ্জক মানে কালার না, কার কালার আছে? হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে কি ভূমিকা পালন করে? অক্সিমোগ্লোবিন রূপে পরিবহন করে। কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কোন ভূমিকা পালন করে? কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহন করে। একটু আগে আমরা পড়লাম না? পড়ছি কিনা বলো। এখন দেখো, আমরা যে এই হিমোগ্লোবিনটাকে যদি ভাঙি, তাহলে কিন্তু এর মধ্যে দুইটা জিনিস পাই। খেয়াল করে দেখো, এই হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে কি বলো, গ্লোবিন। তো খেয়াল করে দেখো, এই যে হিম, এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি লৌহ, আর গ্লোবিনের লাস্টে ইন আছে না, ইন থাকলে সে কি হয়? প্রোটিন। একটা কথা মনে রাখবা, হিমোগ্লোবিনে এই হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। তাহলে একটা যদি হিম থাকে, 25টা প্রোটিন আছে, চিন্তা করা যায়। একটা কথা মনে রাখবা, এই যে হিম তোমরা দেখতেছো না, এই হিমের কিন্তু 33.33% হচ্ছে লৌহ। তাহলে হিমের কত পার্সেন্ট লৌহ? 33.33% লৌহ। আর একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে, একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র 4 থেকে 5 গ্রাম কিন্তু এই লৌহ থাকে। তাহলে হিমের 33.33% লৌহ, এবং একজন প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্ক মানুষের সমগ্র দেহে মাত্র 4 থেকে 5 গ্রাম কিন্তু লৌহ থাকে। আর হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিনের অনুপাত কত? হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। মনে থাকবে আমার কথা? এখন চলো আমরা এই যে আমরা রেচন বলতেছি, শ্বসনের শারীরবৃত্ত পড়লাম, এই শ্বসনের শারীরবৃত্তের উপর যে এমসিকিউ গুলো রয়েছে, সেই এমসিকিউ গুলো আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, চলে আসি। কোনটিকে মানবদেহের রবিনহুড বলা হয়? তোমাদের কিন্তু বলেছি হিমোগ্লোবিনকে মানবদেহের রবিনহুড বলা হয়। এরপরে বলেছি হিমোগ্লোবিনের হিমে শতকরা কত ভাগ লৌহ থাকে? 33.33% লৌহ থাকে, মাত্র পড়ালাম। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে, একটু আগে পড়ালাম। রক্তে কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ বাইকার্বনেট রূপে? সবচেয়ে বেশি, 65%, 65% বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। বাতাসে CO2 ঘনত্ব শতকরা কত ভাগ বাড়লে? এটা কথা মনে রাখবা, যে বাতাসে CO2 ঘনত্ব শতকরা যদি 0.25% বেড়ে যায়, তাহলে শ্বসনের হার দ্বিগুণ হয়।
অন্যদিকে অক্সিজেনের পরিমাণ যদি 20% থেকে 5% নেমে আসে তাহলেও শ্বসনের পরিমাণ দ্বিগুণ হয়। তাহলে শ্বসনের পরিমাণ দ্বিগুণ হয় দুইটা ক্ষেত্রে। যদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.25% বেড়ে যায় তাহলেও শ্বসনের হার দ্বিগুণ হবে। অন্যদিকে যদি অক্সিজেনের পরিমাণ 20% থেকে 5% নেমে আসে তাহলেও কিন্তু শ্বসনের হার দ্বিগুণ হবে। কোষসৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ অংশ কোন যৌগরূপে পরিবাহিত হয়? অবশ্যই বাইকার্বনেট যৌগরূপে, এবং সেটা কোন বাইকার্বনেট? সোডিয়াম বাইকার্বনেট যৌগরূপে। বিশ্রামকালে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস ঘটে? মনে রাখবা 14 থেকে 18 বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে বিশ্রামকালে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে 14 থেকে 18 বার কিন্তু প্রশ্বাস ঘটে। তুমি নিঃশ্বাস নিবা, প্রশ্বাস নিঃশ্বাস নিবা বিশ্রামের সময়, তাও 14 থেকে 18 বার। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বামিনো হিমোগ্লোবিন, একটু আগেই পড়ালাম। অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটা? দেখো অক্সিহিমোগ্লোবিনের সংকেত কোনটা? অক্সি মানে কি? এখানে হচ্ছে আলটিমেটলি দেখো 4O2 ছিল আর Hb4 ছিল, তাই না? তাহলে কি হবে? এই 4HbO2, 4HbO2, এটা অ্যান্সার। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে বলা হবে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি। নিম্নের কোনটি মিনিটে নবজাতক শিশুর শ্বসনের হার? মনে রাখবা 40 বার। একটা নবজাতক শিশু প্রতি মিনিটে 40 বার তার শ্বসনের হার রয়েছে। নবজাতক শিশুর ক্ষেত্রে 40 বার, আর বিশ্রামরত সময়ে 14 থেকে 18 বার। বাইকার্বনেটের আয়নিক সমতা রক্ষাতে প্লাজমা থেকে লোহিত রক্তকণিকায় কোনটা প্রবেশ করে? অবশ্যই ক্লোরাইড, যেটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। ক্লোরাইড শিফট বা আবিষ্কারকের নাম অনুসারে কি বলবো? হ্যামবার্গার শিফট। নিচের কোন শিফটকে হ্যামবার্গার শিফট বলা হয়? একটু আগেই বললাম, নিচের কোনটাকে? ক্লোরাইড শিফটকে কিন্তু হ্যামবার্গার শিফট বলা হয়। রক্তে হিমোগ্লোবিনের অনুপাত 1:25, একটু আগেই শিখিয়েছি। 1:15 না, 1 কত? 25। ডায়াফ্রাম সংকোচনের জন্য কোন স্নায়ু দায়ী? আমি তোমাদেরকে বলেছিলাম ডায়াফ্রাম, দেখো এর মধ্যে ফ্রা থেকে কি বলো? ফ্রেনিক। ডায়াফ্রাম পেশি সংকোচনের জন্য কোন স্নায়ু দায়ী? ফ্রেনিক স্নায়ু। এটা কিন্তু ফ্রেনিক হবে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, এটা কি হবে? ফ্রেনিক। নেক্সটে আসো, শ্বাসনালীর সমস্যা এবং প্রতিকার নিয়ে সামান্য একটু কথাবার্তা আমরা বলি। শ্বাসনালীর সমস্যা ও প্রতিকার আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তা আমি তোমাদের একটু বলে দিই। রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন, অক্সিজেন পরিবহন, যে রাসায়নিক যৌগ রূপে আছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন 3টা আছে, ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ রূপে। এইগুলো কিন্তু নর্মালি তোমার হচ্ছে ঢাবির রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা, যেটা শ্বাসরঞ্জক মানে হিমোগ্লোবিন, আমরা হিমোগ্লোবিন দিয়ে কিন্তু অক্সিজেনের একটা বিক্রিয়া দেখেছি, অক্সিহিমোগ্লোবিনের বিক্রিয়া। আর অন্যদিকে আমরা কিন্তু কার্বামিনো যৌগ রূপে কার্বামিনো হিমোগ্লোবিনের বিক্রিয়া দেখেছি। এই দুটাই কিন্তু শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আলটিমেটলি যে জিনিসটা বলতেছিলাম, শ্বাসনালীর সমস্যা ও প্রতিকার। শ্বাসনালীর সমস্যা ও প্রতিকার। দেখো আমাদের শ্বাসনালীর আসলে, ধরো আমরা যদি শ্বাসনালীকে ভাগ করি, আমরা দুইটা শ্বাসনালী বলতে পারি। একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা, ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। আরেকটা আমরা বলতে পারি হচ্ছে তোমার নিম্ন শ্বাসনালীর সমস্যা, নিম্ন শ্বাসনালীর সমস্যা। তোমরা মনে রাখবে যে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা হিসেবে আমাদের এই বইয়ে কি কি আলোচনা করা হচ্ছে? একটা হচ্ছে সাইনোসাইটিস, একটা হলো সাইনোসাইটিস, একটা আলোচনা করা আছে অটাইটিস মিডিয়া। এই দুটো মেইনলি আলোচনা করা আছে। একটা হচ্ছে সাইনোসাইটিস এবং একটা হচ্ছে অটাইটিস মিডিয়া। এ বাদেও কিন্তু ল্যারিনজাইটিস হয়। আমাদের ল্যারিনজাইটিসও কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালী। সো ল্যারিনজাইটিস, সাইনোসাইটিস, অটাইটিস, আমি লিখে দিচ্ছি, এটা কি বলো? ল্যারিনজাইটিস। হ্যাঁ, ল্যারিনজাইটিস। তাহলে ল্যারিনজাইটিস, সাইনোসাইটিস, অটাইটিস, এগুলো হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা। তাহলে এগুলো যদি ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যা হয়, তাহলে নিম্ন শ্বাসনালীর সমস্যা কোনটা? এইগুলা বাদে যেগুলো আছে সেইগুলা। ওকে, এগুলা বাদে যেগুলো আছে সেইগুলা। আমি যদি বলি ব্রঙ্কাইটিস, এটা কোন শ্বাসনালীর সমস্যা? অবশ্যই নিম্ন শ্বাসনালীর সমস্যা। ওই তিনটা বাদে, অর্থাৎ সাইনোসাইটিস, অটাইটিস এবং ল্যারিনজাইটিস বাদে নিম্নের যেগুলো আছে, তুমি জানো ব্রঙ্কাইটিস, ফুসফুসে যেটা হয়, তাই না? ফুসফুসের আবরণে হয় প্লুরাইটিস, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো, এখন আমরা একটু সাইনোসাইটিস নিয়ে কথাবার্তা বলি। এখন আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? আমরা একটু সাইনোসাইটিস নিয়ে কথাবার্তা বলবো। দেখো সাইনোসাইটিসকে ভাগ করলে কি হয়? সাইনাস প্লাস আইটিস। মনে রাখবে আইটিস মানে হচ্ছে ইনফ্লেমেশন। আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে ইনফ্লেমেশন, আর ইনফ্লেমেশন মানে হচ্ছে প্রদাহ। নর্মালি আমাদের সাইনাস কিন্তু বায়ুপূর্ণ থাকে।
নর্মালি আমাদের সাইনাস বায়ুপূর্ণ থাকে, আর যদি কোনো কারণে এই বায়ুপূর্ণ জায়গায় হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকে অ্যাটাক করে, তখন এই বায়ুপূর্ণ ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ছত্রাকে অ্যাটাক করে, তখন কিন্তু এই বায়ুপূর্ণ জায়গাটা কি পূর্ণ হয়ে যায়, তরলপূর্ণ হয়ে যায়, এবং ওই জায়গায় কিন্তু সংক্রমণ হয় বা প্রদাহ হয়, তখন এটাকে আমরা বলবো সাইনোসাইটিস। ক্লিয়ার? তখন আমরা এটাকে কিন্তু বলবো সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস কিন্তু আলটিমেটলি দুই প্রকার। বলো সাইনোসাইটিস কয় প্রকার? সাইনোসাইটিস হচ্ছে দুই প্রকার, মনে রাখতে হবে। সাইনোসাইটিস দুই প্রকার। এটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, অ্যাকিউট, অ্যাকিউট মানে স্বল্প ক্ষণিক। এটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। মনে রাখবো যে সাইনোসাইটিসটা 4 থেকে 8 সপ্তাহ এর মধ্যে সেরে যায় সেটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস, আর যেটা 8 সপ্তাহের বেশি সময় লাগে সেটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। ক্লিয়ার? তাহলে যে সাইনোসাইটিসটা 4 থেকে 8 সপ্তাহের মধ্যে সেরে যায় সেটা অ্যাকিউট সাইনোসাইটিস, এবং যেটা 8 সপ্তাহের বেশি সময় ধরে লাগে সারতে সেটা হচ্ছে ক্রনিক। ক্রনিক মানে দীর্ঘক্ষণিক, ক্রনিক মানে দীর্ঘক্ষণিক, আর অ্যাকিউট মানে হচ্ছে স্বল্পক্ষণিক। এখন খেয়াল করে দেখো যে আমাদের আসলে টোটাল যে সাইনাস গুলো আছে তার নাম হচ্ছে প্যারানেজাল সাইনাস। এই প্যারানেজাল সাইনাস আছে 4 জোড়া। তাহলে বলো আমাদের টোটাল কত জোড়া প্যারানেজাল সাইনাস আছে? 4 জোড়া। এই 4 জোড়া প্যারানেজাল সাইনাসের নাম কিন্তু পরীক্ষায় আসে। বলে নিচের কোনটি প্যারানেজাল সাইনাস নয়? ঠিক আছে, তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে, মনে রাখবা যে তোমার স্পেনের মামা ফ্রন্টে এলো, স্পেনের মামা ফ্রন্টে এলো, স্পেনের মামা ফ্রন্টে এলো। স্পেনে দিয়ে মনে রাখবা স্ফেনয়েডাল, স্ফেনয়েডাল সাইনাস। মামা দিয়ে ম্যাক্সিলারি সাইনাস, মামা দিয়ে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। ফ্রন্টে দিয়ে হচ্ছে ফ্রন্টাল সাইনাস, তাহলে ফ্রন্টে দিয়ে কি ফ্রন্টাল সাইনাস, আর এলো দিয়ে হচ্ছে এথময়েডাল সাইনাস। তাহলে এলো দিয়ে হচ্ছে এথময়েডাল সাইনাস। মনে রাখবা এই প্রত্যেকটা সাইনাসের সাইনোসাইটিস হলে কিন্তু মাথায় ব্যথা থাকে, আর যার অবস্থান যেখানে, যেমন ম্যাক্সিলা হচ্ছে এই যে এটা ম্যাক্সিলা, তো এই দাঁত মুখ এই চারিদিকে কিন্তু ব্যথা হবে। ফ্রন্টাল কি দেখো, ফ্রন্টাল হচ্ছে চোখের উপরে, তাহলে চোখের উপরে ব্যথা হবে কোনটা? ফ্রন্টাল সাইনাসের কারণে। তো এগুলো একটু পড়বা, এগুলো রিডিং পড়বা, এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো আমরা রিডিং পড়ে ফেলবো। ঠিক আছে, এরপরে দেখো আমাদের বইয়ে কি আছে, অটাইটিস মিডিয়া। এই জিনিসটা ঠিক একটু ব্যাখ্যা করে দিই। অটাইটিস মিডিয়া তোকে একটু আগে তোমরা শিখছো, এই যে অটাইটিসকে আমরা যদি ভাগ করি তাহলে পাওয়া যায় অটো প্লাস আইটিস। এই আইটিস মানে তোমরা জানো সংক্রমণ বা প্রদাহ, আর এই অটো মানে হচ্ছে কান বা কর্ণ। তাহলে কর্ণে প্রদাহ, মিডিয়া মানে মূর্ধ। তাহলে বলতো কানের যে 3টা অংশ আছে, অগ্র মধ্য, কি বলে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তাহলে বলতো অটাইটিস মিডিয়া কোন কর্ণে প্রদাহ? মধ্য কর্ণে প্রদাহ। সেম জিনিস আমরা জানি আমাদের কানের ওই ফাঁকা যে জায়গাটা বায়ুপূর্ণ গহ্বর থাকে, ওই বায়ুপূর্ণ জায়গায় যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক অ্যাটাক করে তখন ওইটা তরলপূর্ণ হয়ে যায়, কানে পুস্টুস সহ বিভিন্ন সমস্যা হয়, তখন এটা সংক্রমণ বা ইনফ্লেমেশন হয়, তার নাম হচ্ছে অটাইটিস মিডিয়া। মনে থাকবে। এখন আসো এই অটাইটিস মিডিয়াও কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়া, ক্রনিক অটাইটিস মিডিয়া। তাহলে বলো অটাইটিস মিডিয়াও কয় প্রকার? অটাইটিস মিডিয়াও কিন্তু দুই প্রকার, এটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়া আর এটা হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া। সো এই অটাইটিস মিডিয়াও দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়া, আর একটা হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া। এটার ক্ষেত্রে এটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সেরে যায়, আর এটার ক্ষেত্রে এর চেয়ে বেশি সময় লাগে। ক্রনিক মানে দীর্ঘক্ষণিক, ক্রনিক মানে দীর্ঘক্ষণিক, আর অ্যাকিউট মানে স্বল্পক্ষণিক। ঠিক আছে, এই বাদে তোমরা জাস্ট একটা জিনিস পড়বা এই অধ্যায় থেকে, খুবই সহজ, সেটা হচ্ছে ধূমপায়ী আর অধূমপায়ীর ক্ষেত্রে মনে রাখবা যে আমরা যে ধূমপান করি, যারা ধূমপানের ক্ষেত্রে যে সৃষ্ট ধোঁয়াটা হয়, এই ধোঁয়ার মধ্যে 500 ধরনের ক্ষতিকর রাসায়নিক আছে। ধূমপানের ফলে যে ধোঁয়াটা হয় এর মধ্যে 500 ধরনের ক্ষতিকর রাসায়নিক আছে, আর একটা সিগারেটের শলাকায় 4000 ডিফারেন্ট ক্ষতিকর কি আছে, ক্ষতিকর তোমার রাসায়নিক থাকে। ঠিক আছে, তাহলে একটা ধূমপানের কারণে সৃষ্ট ধোঁয়ায় কত ধরনের? 500 ধরনের রাসায়নিক আছে ক্ষতিকর, আর একটা সিগারেটের শলাকায় 4000 ধরনের রাসায়নিক আছে যেটা আমাদের ক্ষতি করে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে নিকোটিন এবং টার। নিকোটিন এবং টার তৈরি করে ক্যান্সার, নিকোটিন এবং টার তৈরি করে ক্যান্সার। একটা কথা মনে রাখবা যে ফুসফুসের মধ্যে অতিরিক্ত ধূমপান করার কারণে ফাঁকা জায়গা তৈরি হয়, অ্যালভিওলাস গুলো আসলে কমে যায়, তখন এই রোগটাকে বলা হয় এমফাইসিমা। কি বলা হয়? এমফাইসিমা। তোমরা ধূমপায়ী এবং অধূমপায়ীর মধ্যে ফুসফুসের যে তুলনা, এটা একবার রিডিং পড়বা, খুবই সহজ, এর চেয়ে সহজ জিনিস আসলে কিছু নাই, তোমরা ইনশাল্লাহ পারবা। চলো আমরা এইখান দিয়ে
শ্বাসনালীর সৃষ্ট সমস্যা দিয়ে যে এমসিকিউ গুলো আছে সলভ করার চেষ্টা করি। কোনটি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ? বলছিলাম তোমাদেরকে সাইনোসাইটিস, ল্যারিনজাইটিস, অটাইটিস, এই বাদে যেটা আছে সেটা। সো অ্যান্সার কি হবে? দেখো এই যে সাইনোসাইটিস তো না অবশ্যই, সো অ্যান্সার হবে অটাইটিসও না, সাধারণ ঠান্ডাও না, অ্যান্সার কি হবে? ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি নিম্ন শ্বাসনালীর সমস্যা না? ব্রঙ্কাইটিস কি নিম্ন শ্বাসনালীর সমস্যা না? নেক্সট প্রশ্ন দেখো, কোনটি ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ? অবশ্যই সাইনোসাইটিস। একটি সিগারেটের শলায় প্রায় 4000 ধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে, বলছি না 4000। মানবদেহে অ্যাকিউট সাইনোসাইটিসের স্থায়িত্বকাল কত? 4 থেকে 8 সপ্তাহ। 4 থেকে 8 সপ্তাহ অ্যাকিউটের ক্ষেত্রে, 4 থেকে 8 সপ্তাহ। অটাইটিস মিডিয়া কি? কোন কর্ণের সংক্রমণ? অটাইটিস, অটো মানে কান, আইটিস মানে প্রদাহ, মিডিয়া মানে মধ্য, সো মধ্য কর্ণের সংক্রমণ। অটাইটিস মিডিয়া মানে মধ্য কর্ণের সংক্রমণ। অটাইটিস মিডিয়া সংক্রমণের জন্য দায়ী নয় কোনটা? ওই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, তিনটাই দায়ী, পড়াইছি তো। ভাইরাসও দায়ী, ব্যাকটেরিয়াও দায়ী, ছত্রাকও দায়ী। সো অ্যান্সার হবে কোনোটিই নয়, পড়িয়েছি না? অটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ? অসাইটিস মিডিয়া অবশ্যই, অটো মানে কান, তাহলে কানের সংক্রমণ। কোন কর্ণ? মূর্ধকর্ণ। চোখের উপরে অবস্থিত সাইনাসকে কি বলে? চোখের উপরে, এই দেখো চোখ, চোখের উপরে, এটা কি? ফ্রন্টাল। চোখের উপরে ফ্রন্টাল সাইনাস। ফুসফুসের প্রদাহকে কি বলে? আমরা একটু আগেই বলেছি, ফুসফুসে প্রদাহ হলে তখন ফুসফুসের মধ্যে অ্যালভিওলাসের সংখ্যা কমে যায়, যে রোগটাকে আমরা বলি এমফাইসিমা। এমফাইসিমা। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়ার উপর ক্লাস। তোমাদের একটু বলে রাখি, তোমরা এখানে বেশি বেশি করে রিটার্নের জন্য পড়বা গ্যাসীয় পরিবহনটা এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম যেটা পড়িয়েছি সেটা। এই বাদে সবকিছু কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আশা করছি এই অধ্যায়টা তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তোমরা ক্যানভাসের সাথেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।